চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদের পাঠিয়েছে সৌমিত্র রয়। সৌমিত্র রায়ের ঘটনা একটু ব্যতিক্রম ধরনের হয়ে থাকে। আজকের ঘটনাটিও তেমনই একটি রোমহর্ষকর ঘটনা। এই ঘটনাটি ঘটে একজন ট্রেন চালকের সাথে। সঙ্গত কারণেই আমি ট্রেন চালকের নামটি বলছি না। তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই আজকের ঘটনায়। শুরু করছি ঘটনাটি। সঙ্গত কারণে ট্রেন চালকের নামটি আজ বলবো না। উনি 1978 সালের দিকে বাংলাদেশ রেলওয়েতে ট্রেন চালক হিসেবে যোগদান করেন। আর যোগদান করার পর বেশ ভালোই কাটছিল ওনার প্রথম দিকের প্রশিক্ষণ। ওই সময় তো আসলে ট্রেন চালকের সংখ্যাও কম ছিল, আর যার কারণেই খুব দ্রুতই বড় বড় ট্রেন চালানোর দায়িত্ব তারা পেয়ে যেতেন। এখন যেমন অনেক অনেক ট্রেন চালক রয়েছে, অনেক ভালো মানের একটা ট্রেন চালিয়ে নিতে হলে দীর্ঘ একটু অভিজ্ঞতার পর তাদেরকে দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হয়। 1983 সালে ওনার একটি পুত্র সন্তানের জন্ম হয়। ভালোই চলছিল সব কিছু, কিন্তু পুত্র সন্তানের বয়স যখন 2.5 বছর, তখন সেই ছেলেটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। একমাত্র ছেলের মৃত্যুতে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই খুব ভেঙে পড়েন, এবং সেটাই স্বাভাবিক। উনি এরপর দীর্ঘ সময় একটা ছুটি নিয়েছিলেন অফিস থেকে, কারণ উনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। এই অবস্থায় ট্রেন চালানোর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি নিতে চাইছিলেন না। যদিও বা ট্রেনে একজন সহকারী চালক থাকে, যেহেতু এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, ভুল করার কোনো সুযোগ এখানে নেই। এ কারণে উনি মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে উনি অফিস থেকে বেশ কিছুদিন ছুটি নেন। অনেক দিন উনি ছুটিতে ছিলেন, পরে আবার কাজে যোগদান করেন। তো উনি যখন ছুটিতে ছিলেন, এর মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছিল। সেটি হলো ওনার সন্তানের মৃত্যুর মোটামুটি মাসখানেক পরে, এর মধ্যে তেমন কোনো ঘটনা ঘটেনি। মাসখানেক পরে উনি একদিন ঘুম থেকে উঠেছেন ওয়াশরুমে যাওয়ার জন্য। তো ওয়াশরুম থেকে ফিরে যখন এসেছেন, আবার যখন উনি ঘুমাতে যাবেন ওনার স্ত্রীর পাশে, তো উনি ডিম লাইটের আলোতে দেখতে পাচ্ছেন যে উনি যে জায়গাটায় ঘুমিয়েছিলেন সেই জায়গাটায় একটা বাচ্চা বসে আছে, এবং বাচ্চা বসার পর সেই বাচ্চাটি তাকে বাবা বলে সম্বোধন করছে। এবং উনি দেখেন এটি আর কেউ নয়, তারই ছেলে সন্তান। কিন্তু ওই সন্তানটি যে মারা গেছে সেটা কিন্তু তার নলেজেই ছিল না। মানে তার ওই সময় খেয়াল নাই, বা ওই সময় তার সেন্স কাজ করছিল না। অনেক সময় হয় না যে বাচ্চারা যদি বিছানায় বসে থাকে, মা বাবা বা বাচ্চারা যাকে পছন্দ করে সে কাছে আসলে 2 হাত বাড়িয়ে দেয় কোলে ওঠার জন্য। আর বাচ্চা যদি কথা বলতে পারে তাহলে তো সে বলে ওঠে যে আমি কোলে উঠবো, আমাকে কোলে নাও। তো ওই 2.5 বছরের বাচ্চা যে বিছানায় বসেছিল, সে 2 হাত বাড়িয়ে দিয়ে সে বাবার কোলে উঠতে চায়। তো উনি তাকে কোলে তুলে নেন, স্বাভাবিকভাবেই কোলে তুলে নেন। তো সেই বাচ্চাটা বলে যে ছাদে যাব। তো উনি কাল বিলম্ব না করে বাচ্চাকে কোলে নিয়ে বাড়ির ছাদে উঠে যান। তো ছাদে বেশ খানিকক্ষণ হাঁটাহাঁটি করেন। বাচ্চাটার কি হয়, বাচ্চাটা কোলের মধ্যে ঘুমিয়ে পড়ে। তো উনি কিছুক্ষণ পর দেখেন বাচ্চা কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো উনি স্বাভাবিকভাবে ওনার বাচ্চাকে নিয়ে আসেন, বিছানায় শুয়ে দেন। ওনার স্ত্রী তো তখনও ঘুমাচ্ছে, উনিও ঘুমিয়ে পড়েন। সকালে উঠে এই যে রাতে যে ঘটনাটা ওনার সাথে ঘটেছে সেটা উনি বেমালুম ভুলে যান। ওনার কিছুই মনে নাই। প্রতি রাতেই নাকি ওনার হঠাৎ করে ঘুম ভেঙে যেত, কিন্তু ঘুম ভাঙার পর উনি দেখতেন ওনার ওই মৃত সন্তান, এই সন্তানটি ঘুম থেকে উঠে তাকে ডাকছে। অনেক সময় বাচ্চারা কিন্তু ঘুম থেকে উঠে মা বাবাকে ডাকে, ধাক্কায় বা হাত দিয়ে ধাক্কা দেয়। তো বাচ্চাটি তাকে ডাকছে, এবং তিনি জিজ্ঞেস করছেন বাবা কি হয়েছে। ওই বাচ্চাটি বলে যে বাবা ছাদে যাব।
তো উনিও স্বাভাবিকভাবে তাকে কোলে নিয়ে ছাদে যান। বেশ কিছুক্ষণ পায়চারি করেন ছাদে। কোনো ধরনের ভয়ানক ঘটনা কিন্তু ঘটে না। উনি যখন বোঝেন যে বাচ্চাটি তার কোলে ঘুমিয়ে গেছে, উনি আবার নিচে চলে আসেন, আবার বাচ্চাকে শুয়ে দেন, কিন্তু সকালবেলা উঠে ওনার আর কিছু মনে থাকে না। এভাবে প্রায় এই ঘটনা ঘটছিল। এদিকে ওনার স্ত্রী, উনি যে বেশ কয়েকদিন যাবৎ খেয়াল করছিলেন যে ওনার হাজবেন্ড মানে রাতের বেলা অনেক রাতে উঠে কোথায় যেন চলে যায়। তো উনি চিন্তা করলেন আসলে কোথায় যায়, আমাকে তো কিছু বলে না। তাই উনি একদিন জিজ্ঞেস করেন, তুমি রাতের বেলা কোথায় যাও? উনি বললেন, না, আমি আবার রাতের বেলা কোথায় যাব? ওনার স্ত্রী বলেন, মনে হয় তুমি ছাদের দিকে যাও। উনি তো একদম পুরাই অস্বীকার করেন, আমি কি জন্য ছাদে যাব রাত বিরাতে, তুমি মনে হয় ভুল দেখো। তো যেহেতু উনি নিজের চোখে দেখেছিলেন আর ওনার হাজবেন্ড সেটা অস্বীকার করছিল, তার কারণে ওই ওয়াইফের মধ্যে একটি সন্দেহের সৃষ্টি হয় যে আসলে ঘটনা কি, এই রাত বিরাতে ছাদে ওঠে কেন, ছাদে উঠে অন্য কোনো মহিলা মানুষের সাথে গল্প টল্প করে কিনা। তখনকার সময় কিন্তু এই মোবাইল ফোন ছিল না, হয়তো বা ছাদে ওই বাড়ির অন্য ভাড়াটিয়া ও ছিল, সেখানে মহিলা ছিল, কেউ আবার তার সাথে কথা বলে কিনা রাতের বেলা। তো উনি এইসব চিন্তা করছেন। উনি চিন্তা করছেন এইবার আজ রাতে হাতে নাতে ধরবো যে আসলে ছাদে গিয়ে সে কি করে, কার সাথে কথা বলে, বা কেনই বা ছাদে যায়। তো তখন উনিও ঘুমের ভান করে পড়ে আছেন বা হালকাভাবে ঘুমিয়েছেন, খুব গভীর ঘুমে আচ্ছন্ন আসলে হওয়ার চেষ্টা করেননি যে ওনার হাজবেন্ড যাতে উঠলেই উনি টের পান। তো ওই রাতে আবার উনি কি করেছিলেন, মানে কফি বা কিছু একটা জাতীয় কিছু খাবার খেয়েছিলেন যাতে করে ওনার ঘুম না হয়। হঠাৎ আনুমানিক 1:30 কি 2টার দিকে উনি অনুভব করলেন ওনার হাজবেন্ড বিছানা থেকে উঠে দরজা খুলে ছাদের দিকে গেল, কারণ ওখানে সিঁড়িতে তার পায়ের শব্দ শোনা যাচ্ছিল। তো ওই পায়ের শব্দটা ওই সিঁড়ির উপরের অংশ থেকে আসছিল। তো উনিও চুপি চুপি আস্তে আস্তে তার পিছন পিছন দিয়ে ছাদে উঠে যান। যাওয়ার পর তিনি যা দৃশ্য দেখতে পান, এটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন ওনার হাজবেন্ড একটা বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এই বাচ্চাটি আর কেউ নয়, তারই মৃত সন্তান। উনি এই দৃশ্য দেখে প্রচণ্ড জোরে একটা চিৎকার দেন। ওনার চিৎকারে ওনার হাজবেন্ড যে সমানে হাঁটাহাঁটি করছিলেন তার সেন্স ফিরে আসে। তিনি ওই চিৎকার শুনে হঠাৎ করে, মানে আমরা অনেক সময় কারেন্টে শক খেলে যেভাবে শরীর কেঁপে ওঠে, ওই চিৎকারে তার শরীরটা ওভাবে কেঁপে উঠেছিল। তো কেঁপে ওঠার পরে দেখে ওনার সামনে ওনার স্ত্রী চিৎকার করছে। তো উনি আবার বলেন যে কী ব্যাপার, তুমি এত রাতে চিৎকার চেঁচামেচি করছো কেন? তখন ওনার স্ত্রী বলছে, এই তোমার কোলে এটা কে? তখন তিনি বলেন যে আমার কোলে কে মানে, আমি তো ঘরের মধ্যে, কে আসবে? বলে, না তুমি ঘরের মধ্যে না, তুমি তো ছাদের উপরে। তিনি বলেন, না আমি ছাদের উপরে, কে বলল? তিনি চারদিকে তাকিয়ে দেখেন, আসলে তাই তো, আমি ছাদের উপরে কি করতেছি এত রাতে? তিনি তার ওয়াইফকে বলছে, আমি এত রাতে ছাদে কি করছি? তখন বললেন যে তাড়াতাড়ি নিচে চলো, মানে তার ওয়াইফ বলতেছে যে নিচে চলো, পরে কথা বলবো। আসলে কি ওনার তো সেন্স কাজ করছিল না। ওনারা যখন ছাদ থেকে ঘরে আসেন, তারপরে ওনার বিষয়টা মনে হয় যে আরে, আমি তো আমার ছেলেকে কোলে নিয়েছিলাম, তারপরে রাতের বেলা আমার বাচ্চা আমাকে ডাকে, আমি তো একটু আগেই আমার বাচ্চাকে কোলে নিয়ে ঘুরছিলাম। মাঝে মধ্যে এই ঘটনা ঘটতো, কিভাবে আমি ভুলে গেলাম? এটা উনি ওনার নিজের কাছে প্রশ্ন করছেন, কিন্তু কোনো উত্তর বের করতে পারছেন না। কেন এটা উনি ভুলে যেতেন, আর মৃত সন্তান কিভাবে ফিরে আসতে পারে? তো বিষয়টা নিয়ে উনি ভাবনা চিন্তা করতে থাকেন, আর ওয়াইফ তাকে সান্ত্বনা দিতে থাকে, তুমি তো তোমার ছেলেকে অনেক ভালোবাসতা, হয়তো বা হ্যালোসিনেশন হয়েছে বা মানসিক কোনো সমস্যা হয়েছে, তোমার বিশ্রাম দরকার। তো তার ওয়াইফ তাকে এগুলো আর কি বলে। এখন প্রিয় লিসেনার্স, এরপর থেকে কিন্তু বেশ কয়েকদিন কোনো সমস্যা হয়নি,
কিন্তু হঠাৎ এক রাতে ঘটে আরেকটি ঘটনা। ওনার কাছে মনে হয় কেউ ছাদ থেকে ওনাকে ডাকছে। এই ডাকটা ওনার সন্তানের। 2.5 বছর বয়সী বাচ্চা যেভাবে ডাকতো ঠিক সেভাবেই কেউ একজন ওনাকে ডাকছে। তো উনি ওই মায়াজালে পড়ে দরজা খুলে ছাদের দিকে যান এবং গিয়ে দেখেন যে সেখানে বিশাল একটা মাথা, মানে মানুষের শরীরের উপরে যে মাথাটা সাধারণত যে সাইজের মাথা থাকে তার থেকে 5 থেকে 6 গুণ বড়। শরীর ঠিক আছে কিন্তু মাথা 5 থেকে 6 গুণ বড়। এবং মাথাটা আর কারো নয়, এটা সেই সন্তানের। তখন ওনার ওই মায়াজালটা কেটে যায় এবং উনি বুঝতে পারেন উনি কোথায় আছেন। বিশেষ করে ওটা দেখে যখন তিনি ভয় পেয়েছেন তখনই ওনার সেন্স ফিরে আসে। তখন ওই মানে ওই অবয়বটি তাকে বলে উঠল, বাবা, আমাকে তো তুমি খুব ভালোবাসতা, তোমার ঘরে কিন্তু আমার ভালোবাসার ভাগ বসানোর লোক আসতেছে, আমি কিন্তু এটা হতে দেব না, তোমার কিন্তু আর কোনো সন্তানাদি আমি হতে দেব না। এ কথা বলেন। এ কথা বলে সন্তানটা বা ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। তখন উনি দেন এক চিৎকার। ওনার চিৎকারে ওনার ওয়াইফের ঘুম ভেঙে যায়। উনি দেখেন পাশে ওনার হাজবেন্ড নাই। তিনি তাড়াতাড়ি করে দরজা খুলে তিনি ছাদে চলে যান। ছাদে গিয়ে দেখে ওনার হাজবেন্ড, তো তখনও উনি অজ্ঞান হননি, মানে ওনার হাজবেন্ড জ্ঞান হারাননি। তাকে ধরে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর উনি কিন্তু কিছু বলেন না। তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি কিছু বলছো না কেন? যে হুমকি দিয়েছে তাহলে তো ওনার স্ত্রী আবার ভয় পাবেন, তাই উনি আর তাকে কিছু জানান না। কারণ ওনার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তো এরপরে যেটা হয়, পরদিন ওনার স্ত্রী বলে, আচ্ছা, গতকাল থেকে তো আমার বেবিটার কোনো নড়াচড়া আমি ফিল করছি না। তখন ওনার হাজবেন্ড বলেন, এটা তো হতেই পারে, কোনো কারণে হয়তো বা সাময়িক সময়ের জন্য বা 2-1 দিনের জন্য এই সমস্যা হতেই পারে। কিন্তু ওই দিন বিকাল থেকে ওনার পেটটা অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছিল এবং ওনার মনে হচ্ছিল ওনার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, যে কোনো একটা অঘটন ঘটেছে। তো তিনি তার হাজবেন্ডকে দ্রুত খবর দেন। ওনার হাজবেন্ড তখন ঘরের বাইরে গিয়েছিলেন। ওনার হাজবেন্ডকে যখন খবর দেওয়া হয়, ওনার হাজবেন্ড তখন বাড়িতে আসেন। আসার পরে দেখেন তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, পেটটা অস্বাভাবিকভাবে ফুলে গেছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো ডাক্তার এটা দেখে বলে, মনে হচ্ছে যে আপনার পেটের সন্তান সে জীবিত নেই। তো ওনার স্ত্রী এটা কিছুতেই মানতে চান না। তিনি বলেন, গতদিনও তো নাড়াচাড়া করছিল, আজকে সারাদিন নাড়াচাড়া পাই নাই, তাতে কি মারা গিয়েছে নাকি? কিন্তু ওনার পেটে যেভাবে ব্যথা হচ্ছিল, ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন তাকে সিজার করাতে হবে। এবং প্রিয় লিসেনার্স, সত্যি সত্যি সিজার করে দেখা গেল যে ওনার পেটের মধ্যে ওনার যে সন্তানটি ছিল সেই সন্তানটি মৃত। শুধু এখানেই শেষ নয়, ওই সন্তানটির মাথাটা স্বাভাবিকের চেয়ে বড়। মানে হচ্ছে স্বাভাবিক বাচ্চার যতটুকু মানে যেরকম আকৃতির মাথা থাকার কথা তার থেকে 3-4 গুণ বড় মাথা। এবং ডাক্তার বলেন, এই যে কারণেই আপনার পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। কিন্তু এত বড় মাথা কেন? অন্য কোনো জেনেটিক সমস্যার কারণে এটা হতে পারে। তো যাই হোক, তাদের মন টন খুব খারাপ। একটা সন্তান তো আগেই মারা গিয়েছে, আর একটা সন্তান ভূমিষ্ঠ হচ্ছিল, সেও মারা গেল 7 মাসের মাথায়। তো খুব ভেঙে পড়েছিলেন আর কি। কিন্তু ওই যে সন্তানটা হুমকি দিয়েছিল, তখন তার মনে হয়েছিল যে বিষয়টা আসলে এরকম কিনা, ওই অবয়বটির কথা। কিন্তু পরবর্তীতে উনি ওনার স্ত্রীর সাথে বিষয়টা শেয়ার করেন যে এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল। তো এরপর কি হয় যে ওনারা কোনো ভালো কবিরাজ বা ওজা দেখান, হুজুরদেরকে দিয়ে ঝাড়ফুঁক করান। তো হুজুররা বলে যে আপনার উপরে পিশাচের ছায়া পড়েছে, এজন্য এরকমটা হচ্ছে। আপনার বাচ্চাগুলো তো মারাই গেছে, কিন্তু আপনার বাচ্চার রূপ ধরে একটা পিশাচ আছে।
এবং এই পিশাচটি আপনার আদর নিতে চায়, মানে ওই যে ট্রেন চালক তাকে বলছেন আর কি, তার আদর নিতে চায় ওই পিশাচটি। কিন্তু খবরদার, তার মোহে আপনি পড়বেন না। তো তাকে ঝাড়ফুঁক করা হয়। এরপর বেশ অনেক দিন কোনো ঘটনা বা কোনো সমস্যা হয়নি। কিন্তু এই সমস্যা না হলেও আরেকটি সমস্যা প্রকট হয় তার পরিবারে। সেটি হচ্ছে ওনার স্ত্রী যখনই সন্তান সম্ভব হয় তখনই পেটের মধ্যে সন্তানের বয়সটি যখন 6 কি 7 মাসের মতো হয় তখন বাচ্চাটা নাড়াচাড়া বন্ধ করে দিত এবং পরবর্তীতে দেখা যেত সেই বাচ্চাটি পেটের মধ্যেই মারা গেছে। আবার সিজার করে তাকে বের করা হতো। এই ধরনের সমস্যা কিন্তু তিনি 3-4 বার ফেস করেছেন, 1-2 বার না, 3-4 বার ফেস করেছেন। তো ওনারা ধারণা করেছেন যে এই সমস্যা ওই কারণেই হচ্ছিল। ওই অবয়বটা বলছিল কোনো সন্তানাদি আর হতে দেবে না, কিন্তু এই সমস্যা তো বন্ধ হচ্ছে না, এটা তো একটা সলিউশন দরকার। এটার সলিউশনটা হবে কিভাবে? তখন একটা সময় এই ভদ্রলোক, যিনি ট্রেন চালক, তিনি আবার চাকরিতে যোগদান করেন। যখনই মানসিকভাবে স্টেবল হন, যোগদান করেন। এক রাত্রে একটি ঘটনা ঘটে। সেটি হলো যে উনি ঢাকা থেকে ট্রেন নিয়ে ট্রেনটা খুলনায় যেত। তখন ঈশ্বরদী হয়ে পাবনা যে রেল ব্রিজটি রয়েছে, ব্রিজের বেশ আগে আর কি, আপনারা যারা ওদিকে গিয়েছেন তারা জানেন যে ঈশ্বরদী পার হয়ে বেশ খানিক দূর থেকেই রেল ব্রিজটি দেখা যায়। যার কারণে কিন্তু ওই মাটি ফেলে রাস্তাটা উঁচু করা হয়েছে। তা না হলে ট্রেন কিভাবে যাবে, ওই উঁচু ব্রিজে কিভাবে উঠবে? নিচে যে রাস্তা সেখান থেকে রেল লাইনের যে উঁচু ওই বিশাল একটা বাঁধের মতো, এটা কিন্তু অনেক উঁচু। তো ওই দিক দিয়ে ট্রেনটি আসছিল। তো রেল ব্রিজের আগে, মানে ওই পাকশি স্টেশনে ট্রেনটা থামে না, পাশে রেল ব্রিজের পাশে থামে না, একবার ভেড়ামারা গিয়ে থামে। তো উনি যাচ্ছিলেন, যেতে যেতে রেল ব্রিজ থেকে হয়তো বা 1 কিলোমিটার দূরে আছে, এমন অবস্থায় উনি হঠাৎ দেখতে পান দূরে, মানে রেল লাইনের যে আলো রয়েছে সে আলোতে দেখতে পাচ্ছেন যে দূরে একটা বাচ্চার মতো 2 রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে। তো উনি ওইটা দেখে প্রথমে হুইসেল বাজান। তো দেখে যে না, সেটা দাঁড়িয়েই আছে। তো ওনার কাছে মনে হচ্ছিল এই বাচ্চাটা আসলে অন্যরকম একটা বাচ্চা এবং তার মাথাটা অনেক বড়। ট্রেনটা যখন আরও বেশি কাছে আসছে, তীব্র আলোতে উনি দেখতে পান এটা আর কেউ নয়, সেটা ওনার ওই মৃত সন্তান, কিন্তু মাথাটা অনেক বড়। উনি এই দৃশ্য দেখে ভয়ঙ্করভাবে ভয় পাচ্ছিলেন। তার কাছে মনে হচ্ছিল তিনি তার সন্তানের সামনে দাঁড়িয়ে আছেন, এখনই তো তার উপর ট্রেন উঠে যাবে এবং তার সন্তানের নিশ্চিত মৃত্যু হবে। ওদিকে উনি বুদ্ধি করে যে কাজটি করছিলেন, ওনার পাশে যে ড্রাইভার ওনাকে বলছিলেন যে ভাই দেখেন সামনে কোনো কিছু দেখেন কি না, আমি তো একটা বাচ্চা দেখি। তো উনি আবার বলেন যে কই, আমি তো কিছু দেখি না। বলে ট্রেনটা কি থামাবো? উনি মনে প্রাণে চাচ্ছিলেন ট্রেনটা থামাতে। যতই ভয়ানক হোক না কেন ওই সময় উনি ভয় পাচ্ছিলেন না, মাথায় আবার ওই জিনিসটা কাজ করছিল না। তো উনি পাশে থাকা সহযোগী ড্রাইভারকে বলেন, খবরদার ভাই, ট্রেন থামাবেন না, কারণ এখানে প্রথমত ডাকাতের ভয় আছে, আর এই মুহূর্তে যদি হঠাৎ করে আপনি ট্রেন থামান তাহলে এই বগি বেঁকে যেতে পারে, চাকা বিচ্যুতি হয়ে লাইন থেকে নিচে পড়ে যেতে পারে। মানে মাটি থেকে ওই লাইনটা বেশ উঁচুতে ছিল, তো যদি একটা বগি কাত হয়ে যায় তাহলে সাথে সাথে সব বগিগুলো লাইনচ্যুত হয়ে যেতে পারে। আর পৃথিবীর ইতিহাসে একটি ভয়ানক ট্রেন দুর্ঘটনা হয়ে যাবে। খবরদার এখন এই কাজ করেন না। এই কথাগুলো মাত্র 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে হচ্ছে। ট্রেনের গতি যদিও কম ছিল, তো যাই হোক ট্রেনটা থামানো হয় না, ট্রেনটা ওই বাচ্চার উপর দিয়ে চলে যায়। ওনার মন তো মানে না, হায়রে কি করলাম। উনি তখন ভেড়ামারা স্টেশনে যান, স্টেশন মাস্টারকে ঘটনাটা খুলে বলেন। তিনি সেখানকার লোকেশন দিয়ে বলেন যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা উনি যেন একটু খবর নিয়ে তাকে জানান।
তখন স্টেশন মাস্টার সাথে সাথে পাকশি স্টেশনে ওনাদের নিজস্ব টেলিফোন লাইন থেকে রেলওয়ে স্টেশনে দিয়ে ফোন করেন। ফোন করার পরে বলেন যে এরকম কোনো দুর্ঘটনা হয়েছে কিনা। তখন পাকশি রেল স্টেশনের মাস্টার ওনাকে বলেন ওখানে কর্তব্যরত কয়েকজন টহল পুলিশ ছিলেন, তাদেরকে নিয়ে ওই জায়গাতে একটু হাঁটাহাঁটি করেন, তো ওখানে কোনো দুর্ঘটনার চিহ্ন তাদের চোখে পড়েনি। তো ওনাকে যখন জানিয়ে দেওয়া হয় যে এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি, তো উনি বারবার জিজ্ঞেস করেন যে আপনারা ভালোভাবে চেক করেছেন তো, এভাবে আর কি ওনাদেরকে জিজ্ঞেস করেন। তখন তারা তাকে বলেন যে আপনি আর বেশি কথা বললেন না, আপনার কেরিয়ারে ক্ষতি হতে পারে। ওনাদের সহযোগী ছিলেন ট্রেন চালক, উনি বলেন যে ভাই আপনি এটা নিয়ে আর কোনো কথা বললেন না, তাহলে কিন্তু আপনি পাগল বলে সাব্যস্ত হবেন এবং আপনার চাকরি থাকবে না। কারণ সরকারি চাকরির নিয়ম অনুযায়ী কেউ যদি উন্মাদ হয়ে যায় তাহলে চাকরি থাকে না, পাগল বা মানসিক ভারসাম্যহীন হয়ে যায় তাদের আর কি চাকরি থাকে না। এবং ডাক্তার যদি তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে ঘোষণা করে দেয় তাহলে তো তার এই চাকরিটা থাকবে না। এবং এই কারণে বলছেন একজন ট্রেন চালক উনি যদি এই ধরনের আবোল তাবোল কথা বলতে থাকেন তাহলে তো একটা তদন্ত কমিটি গঠন করে তাকে মেডিকেল বোর্ডের মুখোমুখি হতে হবে। এরপরেও মাঝে মাঝে নাকি ওই জায়গাতে এসে, ওই রেল ব্রিজের কাছে এসে পাকশির পাশে, সেখানে হঠাৎ করে নাকি ওই বাচ্চাটাকে তিনি দেখতে পান। আর বাচ্চা কিন্তু মাথাটা অনেক বড়। প্রিয় লিসেনার্স, উনি চিন্তা করেন এই লেনে ট্রেন চালাতে গেলে এরকম সমস্যা হচ্ছে, আমি লাইন চেঞ্জ করি। তিনি তখনই আবেদন করেন। আবেদন করার পরে ব্যাটে বলে মিলে যায়, কারণ ওনারই এক ব্যাচমেট সে ঢাকা সিলেট রুটে ট্রেন চালাতো। তো ওনার বাড়ি আবার খুলনা বেল্টে হওয়ার কারণে সে চাচ্ছিল যে তিনি এই দিকে ট্রেনটা চালান। উনি যখন আবেদন করেন যে তাকে সিলেট রুট দেয়া হোক, এজন্য দ্রুত ওনার পোস্টিংটা হয়ে যায়। তো উনি সিলেট রুটে গাড়ি চালাচ্ছিলেন, কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু প্রিয় লিসেনার্স, ওদিকে কিন্তু একটা ব্যাপার, সেটা হলো তার ওয়াইফ কিন্তু মানে যতবারই প্রেগনেন্ট হতেন, আগে থেকেই বলছি 6 থেকে 7 মাসের মধ্যে বাচ্চাটি মারা যেত। এবং আরও একটা ব্যাপার, সিজার করেই তাদেরকে মৃত সন্তানগুলোকে বের করা হতো, কারণ প্রত্যেকবারই পেটের মধ্যেই মারা যেত এবং প্রত্যেকের মাথা স্বাভাবিকের চেয়ে বেশ বড় ছিল। ডাক্তাররা এটা একটা জেনেটিক ডিসঅর্ডার মনে করেছিলেন। মেডিকেল সায়েন্সে এর ব্যাখ্যা আছে, তারা সেই ব্যাখ্যা দেন, কিন্তু উনি মানে এই ট্রেন চালক তিনি এই ব্যাখ্যাতে সন্তুষ্ট হতে পারছিলেন না। উনি চিন্তা করছেন যে কি ব্যাপার, আমার সন্তানের মৃত্যু হয়েছে, আমরা তা মেনে নিয়েছি, ধৈর্য ধারণ করেছি, তারপরেও এই সমস্যাগুলো কেন হচ্ছে? কি আজব পিশাচ, কোথেকে উৎপত্তি হলো এর, যে আমাকেও ভয় দেখাচ্ছে এবং আমার কেরিয়ারটাও ধ্বংস করে দিচ্ছে। তিনি চিন্তা করেছিলেন যে ওই রুটটা চেঞ্জ করলে হয়তো এই সমস্যার সমাধান হবে, কিন্তু তিনি ভুল ছিলেন। ওই ঢাকা সিলেট রুটে যখন ট্রেন চালাতেন, উনি এক রাতের বেলা উনি খেয়াল করলেন যখন ওই সিলেট থেকে ট্রেন নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছিলেন আর কি, তখন লাউয়াছাড়া বনের মধ্য দিয়ে গিয়েছেন। প্রিয় লিসেনার্স, আপনারা লাউয়াছাড়া বনের মধ্যে অনেকেই গিয়েছেন। অত্যন্ত করুণ এক দৃশ্য যখন লাউয়াছাড়া বনের মধ্যে দিয়ে ট্রেন চলে। দিনের বেলা যত সুন্দর লাগে, রাতের বেলা কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে ওই জায়গা। উনি যখন রাতের বেলা ওই লাউয়াছাড়া বনের মধ্যে দিয়ে ট্রেন নিয়ে যাচ্ছিলেন, ট্রেন কিন্তু তখন খুব অল্প গতিতে চলছিল। তো উনি দেখতে পাচ্ছিলেন 10 থেকে 15টি মাথা বড় বড় বাচ্চার অবয়ব দাঁড়িয়ে আছে ট্রেন লাইনের ঠিক মাঝামাঝি। বেশ দূরে দাঁড়িয়ে আছে অবশ্য, কিন্তু আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে। যখন ট্রেন কাছে আসছিল বাচ্চাগুলোর, সে দেখতে পায় যে আসলে তো এগুলো সবার চেহারাই ওনার ছেলের মতোই। উনি কিন্তু ওই সময় ওনার স্বাভাবিক সেন্সের মধ্যেই ছিলেন, স্বাভাবিকভাবেই গাড়ি চালাচ্ছিলেন। তো ওনার যে সহকর্মী, উনি একটু তন্দ্রাচ্ছন্ন ভাব ছিল। উনি কিন্তু জানতেন, মানে ট্রেন চালক, উনি জানতেন যে এখানে ট্রেন থামানো যাবে না, কোনোভাবেই থামানো যাবে না, কারণ আমি যেটা দেখছি সেটা ভুল, এটা সেই পিশাচের আবির্ভাব হয়েছে সামনে। তো উনি ট্রেন চালাচ্ছেন, দেখা গেল ওই বাচ্চা কাচ্চা রূপ ধরে বসে থাকা যেগুলো ছিল
ওগুলোর উপর দিয়ে উনি ট্রেন চালিয়ে দেন। কিন্তু 10 থেকে 15 সেকেন্ড পরেই উনি ফিল করেন যে এই 10 থেকে 15টা জিনিস বা অবয়ব যা সামনে ছিল এর প্রত্যেকটা ট্রেনের ভেতরে ঢুকছে লাফিয়ে লাফিয়ে, মানে ট্রেনের ইঞ্জিন এবং ইঞ্জিনের মধ্যে ঢুকছে। ঢোকার পরে এরা তাকে আক্রমণ করছে। এখন ট্রেন তো আর গাড়ির মতো না যে সারাক্ষণ স্টিয়ারিং ধরে বসে থাকতে হবে, ব্রেক বা অ্যাক্সিলারেটরের উপরে পা রাখতে হবে। ট্রেন কিন্তু নিজ গতিতে চলতে থাকে। তো ট্রেন চলছিল আর তার সাথে ধস্তাধস্তি হচ্ছে ওই জিনিসগুলা তাকে আক্রমণ করেছে। এদিকে কি হয়েছে, উনি বারবার মাটিতে পড়ে যাচ্ছিলেন, এরকম শব্দ হচ্ছে কিছুটা। ট্রেনের ইঞ্জিনের মধ্যেও তো ঘর জাতীয় শব্দ হতে থাকে। কোনো এক কারণে ওনার তন্দ্রাচ্ছন্ন ভাবটা তখন কেটে গিয়েছিল। উনি দেখেন যে ওনার পাশে যিনি ড্রাইভার, উনি মনে হচ্ছে শূন্যের মধ্যে কিছু একটার সাথে ধস্তাধস্তি করছেন। তো তিনি আবার এগিয়ে যান, এগিয়ে গিয়ে ওনার গায়ে হাত দেন যে এই ভাই কি করেন। তখন ওনার সেন্স ফিরে আসে, আরে আমি কি করছি এসব, আমি তো মারামারি করছিলাম এতক্ষণ। তো ওনার সহযোগী বলে, মারামারি করছিলেন মানে? তিনি বলেন, আপনি দেখেননি? সহকারী বলে, না তো, আমি তো কিছু দেখিনি। তখন উনি চুপ করে যান। প্রিয় লিসেনার্স, যে একজন ট্রেন চালক উনি যদি মানসিকভাবে স্টেবল না থাকে তাহলে কি ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। তো এরপরে উনি আবার দীর্ঘ ছুটি নেন। উনি মানসিকভাবে বেশ অসুস্থ। তো এরপর ঘটনা যেটা হয় সেটা হলো কি, যে একবার উনি রিক্সা করে যাচ্ছেন একজন রিক্সা চালকের সাথে। রিক্সা চালকটির শরীর ছিল জীর্ণ শীর্ণ, পুরনো পোশাক, ময়লা পোশাক পরা, পাঞ্জাবি টুপি পরা ছিলেন তিনি, আর লুঙ্গি পরা ছিলেন। তো উনি বেশ খানিকটা যাওয়ার পর ওই রিক্সা চালক তাকে বলছে, আচ্ছা আপনার মন খুব খারাপ কেন জানতে পারি? তো উনি আসলে এমনভাবে জানতে চাইছিলেন যে উনি আর কিছু না বলে পারলেন না। তো ওনার এইভাবে বিনীত সুরে প্রশ্ন শুনে ওই ট্রেন চালক কোনো কথা লুকাতে পারেননি। উনি রিক্সাওয়ালার কাছে সব ঘটনা খুলে বলেন। তখন ওই রিক্সাওয়ালা কিছুক্ষণ চুপ থেকে বলেন, আপনাকে আমি উপকার করার চেষ্টা করব, কিন্তু একটা শর্তে। আপনি এই ঘটনা কাউকে বলতে পারবেন না, বললে আমার ক্ষতি হবে। তখন তিনি বলেন যে ঠিক আছে, আমি মেনে নিলাম, আমি আপনার কথা কাউকে বলবো না। তো উনি একটু পানি পড়া দেন, বলেন যে আগামী 3 মাস এই পানি পড়া কন্টিনিউ খাবেন, এবং আল্লাহ তাআলা যদি চান, যদি এই তদবিরে কাজ হয় তাহলে আমাকে জানাবেন, এবং তারপরে আমি আবার আপনাকে পানি পড়া দেব, এবং পরের যে পানি পড়াটা দিব সেটা 10 মাস খাবেন, আপনিও খাবেন এবং আপনার ওয়াইফকেও খাওয়াবেন। তো ভালো কথা, উনি পানি পড়া দিলেন। ঠিক 3 মাস পর একটা সুসংবাদ আসে। সেটা হচ্ছে যে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভবা। কিন্তু আশ্চর্যজনক বা মিরাকল ব্যাপার হচ্ছে যে ওনার স্ত্রী একটা মেজর অপারেশন হওয়ার কারণে ডাক্তার বলে দিয়েছিল যে আর তাদের কোনো সন্তানাদি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু তারা তারপরেও ট্রাই করেছিলেন, ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু প্রত্যেক ডাক্তারই একই কথা বলেছিল। এখন 3 মাস পর ওনার সন্তান হওয়ার খবর ওনার কানে আসে। তখন তিনি এতে খুব খুশি হন এবং রিক্সাওয়ালার সাথে দেখা করতে চান। যখন তিনি রিক্সাওয়ালার সাথে দেখা করেন, রিক্সাওয়ালা তাকে আবার নতুন করে পানি পড়া দেন, বলেন যে এই পানিটা কন্টিনিউ খেতে থাকবেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 10 মাস পর্যন্ত। এটা আপনার স্ত্রী এবং আপনি মাঝে মাঝে খাবেন। তো সব কিছু ঠিকঠাক চলছিল। এখন যে সমস্যাটা দেখা দিল সেটা হলো ওনার যে আত্মীয় স্বজন যারা ছিল, ওনার স্ত্রীর একটা অপারেশনের কারণে যে ওনাদের আর সন্তানাদি হবে না। কিন্তু যখন তারা শুনলেন যে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভবা, তখন তার আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা নিঃসন্তান ছিলেন, যাদের সন্তানাদি ছিল না, তারাও তাকে পেশা দিচ্ছিল যে আপনি কোথা থেকে তদবির নিয়েছেন, আমাদেরও সেখানে নিয়ে যান, আমাদেরও তো সন্তানাদি দরকার। তো এইরকম চাপাচাপির কারণে উনি বলে দেন যে আমি একজন রিক্সা চালকের কাছ থেকে এই তদবির নিয়েছি। একদিন তিনি তার সেই কিছু আত্মীয় স্বজনকে নিয়ে রিক্সাওয়ালার সাথে দেখা করার জন্য বের হন।
কিন্তু উনি আসলে রিক্সাওয়ালার বাসা চিনতেন না। রিক্সাওয়ালার সাথে উনি একটা পয়েন্টে, রাস্তার একটা পয়েন্টে দেখা করতেন, কিন্তু সেদিন থেকে উনি আর রিক্সাওয়ালাকে খুঁজে পাচ্ছিলেন না। যখন তিনি তার আত্মীয় স্বজনদের নিয়ে রিক্সাওয়ালার সাথে দেখা করার জন্য বের হলেন, এরপর থেকে তিনি আরও রিক্সাওয়ালাকে খুঁজে পাচ্ছিলেন না। তিনি বিভিন্ন অন্যান্য যারা রিক্সা চালায় তাদের কাছে জিজ্ঞেস করলেন যে ভাই এমন এমন এই লোককে তো আপনারা চিনেন কিনা বা দেখছেন কিনা, কিন্তু কেউ তার সন্ধান দিতে পারছিল না। তো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একজন লোক বলে যে হ্যাঁ, আমি ওনাকে চিনি, আমি ওনাকে জানি উনি কোথায় থাকে। তারপরে তিনি সেই লোককে নিয়ে রিক্সাওয়ালার বাড়িতে খোঁজ করতে যান। তিনি গিয়ে শুনেন যে তিনি একটা বস্তির মতো একটা জায়গায় তিনি ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তো তার বাড়িওয়ালা বলে যে আমার এখানে যে রিক্সাওয়ালা তুমি যাকে খুঁজতে এসেছো, সে তো খুব ভালো একটা লোক ছিল, খুব ভদ্র একটা লোক ছিল, কিন্তু গত 3-4 দিন আগে সে তার পরিবার পরিজন নিয়ে আমাদের এই বাসাটা ছেড়ে চলে গেছে। এখানে একটা কথা বলে রাখি প্রিয় লিসেনার্স, উনি ওনার আত্মীয়দের কাছে এই রিক্সাওয়ালার ঘটনাটা বলেছিলেনও 3 দিন আগে, আর রিক্সাওয়ালা ওই বাসা থেকে চলেও গিয়েছে 3 দিন আগে। এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে যে রিক্সাওয়ালা বলেছিলেন যে তার কথা যেন কাউকে বলা না হয়। হয়তো তিনি বলে দিয়েছেন এই কারণেই রিক্সাওয়ালা ওখান থেকে চলে গেছেন বা এরকম কিছু একটা। যাই হোক, এরপরে ওই ট্রেন চালকের পরপর 2টি বাচ্চা হয় এবং তারা বর্তমানে একজন কানাডা প্রবাসী এবং একজন মাদ্রাসায় হাফেজি পাশ করে সেটেল হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লেগেছে, কতটুকু ভয়ের ছিল, অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন। এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এতক্ষণ কষ্ট করে আমাদের ঘটনা শোনার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।